অরুণিমার মাত্রই ঘুম ভেঙেছে। জাহিদা নামাজ পড়ার জন্য তাগাদা দিলেন, কিন্তু তার আজ নামাজ পড়তে হবে না। তাই সে পুনরায় বিছানায় গা এলিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণের মাঝে তার আঁখি পল্লব ঘুমের দেশে পাড়ি জমিয়েছে। আচমকায় কারো খিলখিল শব্দে তার ঘুম ভেঙে যায়। অরুণিমা যার পর নয় অবাক তার প্রিয় বান্ধবীকে ভোর সকালে দেখে। উচ্ছ্বসিত হয়ে তাকে জড়িয়ে ধরে আহ্লাদি কণ্ঠে বলে উঠল, এত ভোরবেলায় কি মনে করে এলি? সবিতার মুখে বিষণ্ণতার ছায়া। সে চাইলেও তার বান্ধবীর সাথে যখন তখন দেখা করতে কি পারবে? সে এখন নতুন বউ হয়েছে। নতুন বউরা মনের খেয়াল খুশি মতো কি আর চলতে পারে? তার উপর অনুরিমাদের সাথে তার শ্বশুরবাড়ির দা কুমড়ো সম্পর্ক এখন। তার চোখে মুখে উৎকণ্ঠার ছাপ, কিন্তু মুখে মলিনতার হাসি ঝুলিয়ে বলে উঠল, কেন আমি আসতে পারি না? বান্ধবীর বাড়ি আসতে কি এবার থেকে অনুমতি নিতে হবে? আমি কখন বললাম অনুমতি নিতে হবে? তোর সংসার জীবন কেমন যাচ্ছে রে? তোর শাশুড়ি তোকে আদর করে? সূর্যদা নিশ্চয়ই তোকে খুব ভালোবাসে, তাই না? সবিতা মলিন হাসির সাথে দীর্ঘশ্বাস টানল। নেত্রকোনা ছলছল করে উঠল তার। অতল কামড়ে নিজের চাপা কান্না আটকাতে চাইল। হাঁ করে নিঃশ্বাস ছেড়ে বলে উঠল, মাঝে মাঝে ভাবি আমার জন্মটাই যদি না হতো, আমার বাবা মায়ের জন্য অনেক ভালো হতো। অন্তত আমার জন্য তাদের উঠতে বসতে কারো গাল মধ্যে শুনতে হতো না। কেউ নিজে না খুঁচিয়ে বলতেই পারতো না মেয়ে বিয়ে দিয়েছে ভিখারির মতন। মেয়ের গায়ে অলংকার মোড়াতে না পারলে মেয়ে বিয়ে দেওয়ার কি দরকার? মেয়ে শ্বশুর বাড়িতে যে পণ দিতে হয়, তাদের আচার অনুষ্ঠানে মেয়ের বাবার হাত খরচ করতে হয়, সব রীতিতে জামাইয়ের পরিবারকে জামা কাপড় দিতে হয়, সেটা মেয়ের জন্মের সময় মনে ছিল না? এখন কেন মেয়ের বাড়ি থেকেই ঠিকঠাক তত্ত্ব আসে না? মেয়ে বিয়ে দিয়েই তারা আমার ছেলের ঘাড়ে তুলে দিয়েছে সব। মেয়ের খাওয়া দাওয়া কাপড় চোপড় এইসব কোথা থেকে আসে? আমার ছেলে কি দাওয়াতখানা খুলে রেখেছে নাকি? সবিতা শাশুড়ির বলা তিক্ত কথাগুলো মনে করে ধুকরে কেঁদে উঠল। দু চোখ ঝাঁপিয়ে অশ্রুপাত ঘটে তার মুখশ্রীতে। অনুরিমাকে জাপটে ধরে সে। মনের ভেতর তার একটা বাক্য নিশ্চিত হয় তার, শাশুড়ি খুব ভালোবাসে রে, এতটাই যে নিজের বাবা মায়ের কথা মনে করার সময় দেয় না। আর সে তো স্বামীর রাতের শয্যাশায়ী শুধুমাত্র। রাতের শয্যার সঙ্গে হৃৎপিণ্ড বলে একটা অংশ যে আছে, সেই কথা তার স্বামী দিনের আলোয় বেমালুম ভুলে যায়। তার কাছেও অনুভূতি আছে, ভালো মন্দের তফাৎ সেও বোঝে। এ কথা কখনো তার স্বামী নামক ব্যক্তি বোঝেনি। এটাই তো তার সংসার জীবন। মুখে তার নিষ্করুণ হাসি, কিন্তু তাচ্ছিল্য স্বরে বলল, বাদ দে এসব আমার কথা, তোর কথা বল। শুনলাম তুই নাকি স্কুলে আবার যাচ্ছিস। অনুরিমার চোখে মুখে হাসির ঝিলিক। বলে মাথা নাড়াই, কিন্তু বান্ধবীর করুণ অবস্থা দেখে তার মনেও বড্ড বিষাদে পরিপূর্ণ হলো। সে ব্যগ্র কণ্ঠে বলল, সূর্যদা সত্যি তোকে ভালোবাসে না? হ্যাঁ বাসে তো, রাতে বিছানার অন্তরঙ্গতায় যেখানে এসে ভালোবাসার একচ্ছত্র ক্ষমতার মোহমায়া আমাকে ডুবিয়ে রাখি, সেখানে চলে তার একক আধিপত্য, তার একান্তই স্বেচ্ছাচারিতা। দুটো মনের মিল হোক আর না হোক, কিন্তু দুটো শরীরের মিল তো হতেই হবে। এই ভালোবাসা রাতের আধারের মতন দিনের বেলাও আমার কাছে বিষাক্ত লাগে। বিয়ের 5 মাসেও এই স্বামী নামক প্রাণী আমার কাছে এখনো হচ্ছে অচেনা। আমি আগে আফসোস করতাম, হতাশায় জর্জরিত হতাম, কিন্তু এখন আর হই না। নিজের অদৃষ্টের লিখন বলে মেনে নিয়েছি, কপালে যা হওয়ার তাই হবে, কিছু তো আর করতে পারবো না। তবে এখন আবার নতুন একটা ইস্যু যোগ হয়েছে, তাদের বাচ্চা চাই। বিয়ের 5 মাসেও আমার বাচ্চা হওয়ার লক্ষণ নেই দেখে শাশুড়ি মা অলক্ষী অপয়া বন্দা বলে সম্বোধন করেন। অবশ্যই এতে আমার কোনো আফসোস নেই, কিন্তু আফসোস তো তখন লাগে যখন আমার স্বামী আমাকে বলে, বাচ্চা না হলে তোর মতন একটা বন্ধাকে রেখে আমার কি লাভ, তোকে তোর বাপের বাড়ি পাঠিয়ে দিব। তুই কাকা আর কাকিমাকে বলিস নি এসব কথা? কি লাভ বলে? আদৌ কিছু করতে পারবে? তাছাড়া শাস্তি তো তারাই আমাকে দিয়েছে, আমারও শাস্তি যা আমি গ্রহণ করতে বাধ্য। থাক না আমার কথা, তোর কথা বল। ফারিস ভাই তোকে কত বড় সুযোগ করে দিল পড়াশোনা করার জন্য, এবার ঠিক করে পড়িস কিন্তু। আরেকটা কথা বলবো, একটু সাবধানে থাকিস। সাবধানে? কিছু হয়েছে বল। তুই তো জানিস তোদের সাথে আমার শ্বশুরবাড়ির সম্পর্ক ভালো নয়, তাই বলছি কখন কি ঘটে যায়। ফারিস ভাইকেও সাবধানে থাকতে বলিস। এখন চলি আমি, ভোরের আলো ফুটতে শুরু করেছে চারিদিকে, তার আগেই বাড়ি ফিরতে হবে আমাকে। তোকে খুব মিস করি রে।
আর কখনো তুই স্কুলে যেতে পারবি না, তাই না সবিতা? তোর জীবনটা এমন না হলেও পারতো। আমার জীবনে যে ফারিস নামক কোনো মহানায়কের আগমন ঘটেনি। যদি ঘটতো তাহলে হয়তো আমিও তোর মতন ওরা আকাশে ঘুরে বেড়াতাম। আমার অদম্য ইচ্ছেগুলো মেরে দিয়েছি অনেক আগে, তাই এখন এগুলো নিয়ে আর ভাবি না। তবে তুই ভালো করে পড়িস, ভালো কিছু করার চেষ্টা করিস। সুযোগ কিন্তু বারবার আসে না রে অনু, তোর দৈব কপাল। তাই হয়তো এই সুযোগ দ্বিতীয়বার পেয়েছিস নিজেকে প্রমাণ করতে। জানি, আমি চেষ্টা করব নিজেকে প্রমাণ করার। দোয়া করিস। তোর মোবাইল নাম্বারটা দিয়ে যা সবিতা। নাম্বার তো দিব, তবে তুই নিজ থেকে কল দিস না। আমি তোকে মেসেজ পাঠালে তাহলে দিস। আমার শ্বশুর বাড়ির লোকজন তোদের নাম শুনলে আবার ক্ষেপে যাবে, তখন আরেক ক্যাচাল হবে আমার সাথে। আচ্ছা, মনে থাকবে। সবিতার মলিন মুখে প্রিয় বান্ধবীর থেকে বিদায় নিয়ে যায়। মনের আকাশ তার তিমিরাচ্ছন্ন। সেখানে আলো নামক বস্তুটার কোনো অস্তিত্ব নেই, না কখনো নতুন সূর্যোদয়ের আগমন ঘটবে। সকালে নাস্তা সেরে অনুরিমা স্কুলের উদ্দেশ্যে রওনা দেয়। আজকে তার নতুন প্রাইভেট গণিত শিক্ষকের কাছে। হাত ঘড়িতে সময় দেখে ঘড়ির কাঁটা সকাল 7:40 ঘরে। প্রফুল্ল চিত্তে ছুটে চলে তার পায়ের কদম। নতুন আরেক সকাল তার জীবনে আসবে, সে ঘুণাক্ষরেও কি ভেবেছিল? দৈব চক্রে হয়তো সে এই সকাল পেয়েছে, কিন্তু তার প্রিয় বান্ধবীর এমন একটা ভোর যেন আসে। সে দোয়াই করে মনে মনে নিজ চিত্তে সে সামনে এগিয়ে যায়, কিন্তু কারো বিকৃত বিদ্রুপাচ্ছলে কথা বলা কথায় তার পায়ের কদম থমকে দাঁড়ায়। চায়ের দোকানে টুংটাং শব্দের সাথে সাথে তাদের হাস্যরসের যোগান দিচ্ছে তাকে নিয়ে কুৎসা রটনায়। আকবর মরলেও টাকার অভাব পড়ে নাই। মেয়ের গায়ের রং বেচাও সংসার ভালোই চালাতে পারে। চেয়ারম্যানের পোলার মতো মালদার পাইছে, এজন্যই সলিলরে বিয়ে করে নাই। এ মাইয়া মেয়ের মাও পোলট্রি খাইছে, শেষে মেয়ের বিয়ে ভাঙা দিছে। পুরো পরিবার চেয়ারম্যান পোলার লগে সেই ভাব। ভাইরে, আমার মতো মনে হয় এই পোলারে তাবিজ করছে এই পরিবার। আরেকজন বিজ্ঞের মতো ঠাট্টা ছলে বলে উঠল, আরে না রে, তাবিজ লাগে নে। মাইয়ার শরীর দিয়েছে হের লাইগা তো ওই পোলা দিওয়ানা হয়ে গেছে। মাইয়ার রূপ দেখা পোলা নিজের ধৈর্য ধরে রাখতে পারে নাই। ভালোই আমোদ ফুর্তি চলে তাদের মধ্যে, দিন নাই রাত নাই। ওই পোলারে দেখি এই বাড়িতে সারাক্ষণ ঘুরঘুর করে। একজন হাস্যরসে চায়ের দোকানে বসা সবাই বিদ্রুপের সরে দাঁত কেলিয়ে হেসে ওঠে। অনুরিমা থমকে দাঁড়ায়, পায়ের কদম বাড়াতে গিয়েও থায় দাঁড়িয়ে থাকে। ঘৃণায় নিজের শরীর রি করে উঠল। মানুষ কত জঘন্য হলে অন্য মানুষকে নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্য করতে পারে। স্কুলে না যাওয়ার জন্য মনস্থির করলো সে, কিন্তু পরক্ষণে সবিতার বলা একটা কথাই তার মাথায় ঘুরল। সুযোগ একবার আসে, বারবার নয়। তাই নিজেকে প্রমাণ করিস অনু। অনুরিমা তপ্ত নিঃশ্বাস ছাড়ল। যাই হয়ে যাক, তার পেছনে তাকানোর সুযোগ নেই। সে এবার থেকে সামনে তাকাবে। ফারিস টেবিলে বসে মাত্রই মুখে খাবার দিচ্ছিল। সহসায় তার মুঠোফোন কর্কশ শব্দে কম্পিত হলো। সে স্ক্রিনে একবার চোখ বুলালো। তড়িৎ কল রিসিভ করলো। হ্যালো বলতে যা শুনলো তাতেই স্তব্ধ হয়ে গেল। শরাফত ব্যগ্র কণ্ঠে বলে উঠল, সলিলকে ধরতে পারলেও জসিম মিয়া জামিনে ছাড়া পেয়ে গেছে। জানিস, 14 লক্ষ টাকা খরচ করে জসিম মিয়া ছাড়া পেয়েছে। আইন টাকার কাছে বিক্রি হয়ে যায় কত সহজে। বন্ধু, তুই সাবধানে থাকিস, ওরা তোর কোনো ক্ষতি করতে পারে। আমি তোকে সাবধান করতে কল দিলাম, তবে জসিম মিয়ার মামলা চলবে। তিমিরাচ্ছন্ন তার চারপাশ। ফারিস কপালে হাত দিয়ে বিমর্ষ চিত্তে বসে থাকলো। তার মাথায় ঘুরপাক খাচ্ছে অনুরিমাকে নিয়ে। মেয়েটাকে তার সকল আশঙ্কামূলক বিপদ থেকে বাঁচাতে হবে। সে যখন হতাশায় নিমজ্জিত, আচমকা তার কাঁধে কারো ছোঁয়ায় সে আটকে উঠল। গ্রামের কোণে কোণে পৌঁছে গেছে। ফারিসের বদ উদ্দেশ্য আছে, তাই তো সে অনুরিমার পরিবারকে লোক দেখানো সাহায্য করেছে। দত্ত বাড়ির সুব্রত খুব সন্তুষ্টি নিয়ে চেয়ারম্যান বাড়ি থেকে বেরোলেন। আজিজ শেখ উদ্বিগ্ন হয়ে বারান্দায় গা এলিয়ে বসে আছেন। হালিমা এসে দেখেন তার স্বামী উদ্বিগ্ন মুখে মাথায় হাত দিয়ে বসে আছে। সে নিজেও বেশ চিন্তিত। আজিজ স্ত্রীর দিকে চেয়ে নিজেকে ধাতস্থ করলেন। তারপর স্ত্রীর উদ্দেশ্য কিছু কথা বললেন, যা শুনে হালিমা বেশ রাগান্বিত হয়ে গেলেন। শেষে কিনা এই দিন দেখতে হলো তাকে। তিনি স্বামীর সাথে একমত নয়। ক্রোধান্বিত হয়ে সে প্রস্থান করলো স্বামীর সামনে থেকে। আজিজ ফারিজের কাছে আসলেন। ফারিজ তখন খাবার টেবিলে। সে পেছন থেকে গলা খাকারি দিয়ে নিজের আগমনের জানান দিলেন। ফারিজের উদ্দেশ্য বলে উঠলেন, মান সম্মান যা ছিল সবতে খেয়ে দিচ্ছ। এখন
বাকি যাটুকু আছে তার মনটা রেখো। তোমার জন্য সমাজে চলা মুশকিল হয়ে যাচ্ছে আমার। শুধু নিজের কথা ভাবলে হয় না, সমাজে চলতে গেলে নিজের পরিবারের কথাও ভাবতে হয়। কি বলবে সোজাসাপটা বলো, এত ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি দরকার? সোজা কথা কি আর সোজাভাবে শুনবে তুমি? যাই হোক, সন্ধ্যায় উপস্থিত থেকো বাসায়। তোমার আঘাত হবে আজকে। আচমকা আমার আকত মানে এসব কি? তোমার তো মান সম্মানের প্রয়োজন নেই, আমার আছে। তাই যা বলছি সেটাই করবে, অন্যথায় এই গ্রামে তুমি এক কদমও রাখতে পারবে না। ফারিজের মাথায় বিনামে গিয়ে বজ্রপাত, দিক বিদিক শূন্য সে। এভাবে তার বাবা তাকে শর্ত জুড়ে দেবে সে সত্যি ভাবতে পারেনি। সে খাবার ছেড়ে উঠে দাঁড়ালো। বাবার পুরো কথা না শুনে সে বাড়ি থেকে বেরিয়ে এলো। এলোমেলো কদমে সে গ্রামের শেষ রাস্তায় এসে ধপ করে বসে পড়ল। তাদের বাড়ির পাশের সোলাইমান কাকাও তার সাথে বসলেন। ফারিজকে তিনি একটা কথাই জিজ্ঞেস করলেন, তোমার কি অনুরিমার সাথে কোনো সম্পর্ক আছে? ফারিজ অদ্ভুতভাবে তার দিকে তাকালেন। সে এই ধরনের চিন্তা মাথার মধ্যেও আনেনি। সম্পর্ক তো অনেক দূরের কথা। সোলাইমান কাকার দিকে তাকিয়ে বলল, এমন কথা কেমনে বললেন কাকা? মেয়েটা আমার হাঁটুর বয়সী, ওর সাথে আমার কিসের সম্পর্ক থাকবে? সোলাইমান কিঞ্চিত হাসলেন, তারপর আবার বললেন, কিন্তু তুমি কি জানো গ্রামে এটা নিয়ে কত কুৎসা রটনা হচ্ছে? বাবাকেই এটা নিয়ে কানাঘুষা করতেছে। আমি বলি কি, তুমি বিয়ে কইরা লও, তাইলে মানুষ তোমারে বাজে কথা রটাইব না, আর মেয়েটাও এসব কথা থেকে বেঁচে যাবে। ফারিজ আকাশপানে তাকিয়ে দীর্ঘশ্বাস টানে। তার বিয়ে হলে যদি মেয়েটা ভালো থাকে তো তবে তাই করবে। স্কুল থেকে দ্রুতই বাড়ি ফিরে আসে অনুরিমা। সবাই তার দিকে কেমন বিকৃত লালসার দৃষ্টিতে তাকাচ্ছিল। কারো মুখে তাচ্ছিল্য তো কারো মুখে কামুকতার হাসি। কেউ কটাক্ষ করছে তো কেউ বা মজা উড়াচ্ছে তার। সে সহ্য করতে না পেরে বাড়ি ফিরে আসে। কী লাভ হলো তার দ্বিতীয় সুযোগ পেয়ে? পুরুষহীন সমাজে বেঁচে থাকা যে নরক যন্ত্রণার মতো। আজ তার বাবাকে খুব মনে পড়ছে। সে ঘর থেকে ছুটে যায় বাবার কবরের পাশে। দু চোখের জল ছেড়ে দিয়ে শত অভিযোগ নিয়ে বসেছে সে। ও বাবা, এভাবে আমাদের মাঝ দরিয়ায় কেন ছেড়ে গেলে? জানো, সবাই তোমার মেয়েকে কেমন বিশ্রী নজরে দেখে। কেউ কেউ তো তোমার মেয়ের চরিত্র নিয়ে কথা বলে। আমার নাকি বাজে চরিত্র, আমার আমার নাকি শরীর বেঁচে খাই আমি। ও বাবা, আমার তো মরে যেতে ইচ্ছে করে, কিন্তু মরতেও পারি না। আমি যে মরণে ভয় পাই। বাবা, তুমি ফিরে আসো না তোমার মেয়েদের বাঁচাতে। তুমি থাকলে কেউ খারাপ কথা বলতে পারবে না। আড়ালে দাঁড়িয়ে ফারিজ অনুরিমার সব কথাই শুনল। সে বুঝে গেছে তাকে কি করতে হবে। যা করার এখনই করতে হবে, নয়তো সময় যত গড়াবে ততই জল ঘোলা হবে। সে তার পকেট থেকে মুঠোফোন বের করে নিজের বাবাকে কল দিল। তিনি ফারিজের কথা নীরবে শুনলেন, হ্যাঁ বা না কিছুই বললেন না। ফারিজও আর কিছু না বলে ফোন কল রেখে দেয়। সে এবার শরাফতকে কল দিলেন। তাকে বললেন সব ব্যবস্থা করতে। সন্ধ্যার মধ্যে যেন সব প্রস্তুত থাকে। অনুরিমা এখনও অবিশ্বাস্য নজরে তাকিয়ে আছে মায়ের দিকে। জমিলা এসে নাতনিকে বিয়ের একটা বেনারসি শাড়ি পরিয়ে দিল। গলায় কিছু গহনা আর হাতে চুড়ি পরালো। মাথায় সিথি করে তার মাঝে একটা লম্বা ঝুলন্ত টিকলি পরালো তাকে। তারপর লাল রঙা ওড়না মাথায় দিয়ে বড় করে ঘোমটা টেনে দিল। জমিলা খুশিতে বারবার দু চোখের জল মুছছিলেন। অনুরিমাকে জড়িয়ে ধরা গলায় বললেন, তোর দুঃখের দিন শেষ রে মুখপুরি, এবার তো সুখের দিন আসবে রে। দেখিস বোন, তোর এবার কাঁদতে হবে না, তুই এবার খিলখিল করে হাসবি। অনুরিমা তপ্ত নিঃশ্বাস ছাড়ল। তার তো ভীষণ লজ্জা করছে। এখনো ভাবতেই পুরো শরীর কেমন কাটা দিয়ে উঠছে তার। আপনি মিটমিট করে হাসে আর বোনের বেশ মজা উড়াচ্ছে। সে তো মনে মনে চাইতো এমন একজন মানুষ তার দুলাভাই হোক। কতবার বোনকে বলেছে সে এই কথা। সত্যিই তার মনের আশা পূর্ণ হয়েছে এখন। সন্ধ্যার মধ্যেই মোটামুটি সব আয়োজন সম্পূর্ণ হয়েছে। গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ আর পুলিশকেও ডাকা হয়েছে। কোনো ঝামেলা যাতে না হয় তাই এই ব্যবস্থা। চেয়ারম্যান আজিজ শেখ চুপচাপ এক কোণে বসে আছে। তার মুখে কোনো রা নেই। সে না চাইলেও এই বিয়েতে থাকতে হবে। সমাজে মাথা উঁচু করে বাঁচতে হলে তাকে এই কাজ করতে হবে। যদিও তার নিজের ইচ্ছে নেই এমন মেয়েকে তার ঘরের বউ করার, কিন্তু তার ক্ষমতা টিকিয়ে রাখতে হলে এই বিয়ে দেওয়া ছাড়া কোনো বিকল্প নেই তার কাছে। তার উপর তার সম্মান নিয়ে টানাটানি। এই বিয়ের মাধ্যমে সব ধামাচাপা দিতে চায় সে। কিছুক্ষণের মধ্যেই কাজী সাহেব এসে উপস্থিত হলেন। শরাফত তার টিমের কয়েকজন নিয়ে এসে পড়লেন। তার গায়ে পুলিশ ইউনিফর্ম নেই, কারণ বন্ধুর আকদ অনুষ্ঠানে বলে কথা। তাই সিভিল পোশাকে এসে উপস্থিত হয়েছে। বিয়েটা এখন আইনিভাবে সম্পূর্ণ হবে না, কারণ মেয়ের এখনও 18 হয়নি।
তাই আইনিভাবে রেজিস্ট্রেশন হলেও তা বৈধতা পাবে মেয়ের 18 পূর্ণ হলে। এজন্য তার বন্ধু তাকে আসতে বলেছে, যাতে কোনো ঝামেলা না হয়। কাজী এসে প্রথমেই খাবার খেলেন, তারপর বিয়ে পড়ানোর কাজ শুরু করলেন। কালক্ষেপণ না করেই কিছুক্ষণের মধ্যে সাদা পাঞ্জাবি পায়জামা পরিহিত, মাথায় সাদা টুপিতে আবৃত ফারিজও উপস্থিত হলেন। সেও বিয়ে পড়ানোর জন্য হ্যাঁ বলে সম্মতি দিলেন। বিয়ে পড়ানো শেষ হলে সবাই আলহামদুলিল্লাহ বলে উঠলেন। কাজী চলে গেলেও বাকি মেহমান খাবার খেতে ব্যস্ত। আজিজ শেখের কাজ শেষ, তাই তিনি বাড়ি যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন। ফারিজ দেখেও আর পিছু ডাকল না। ঘণ্টাখানেকের মধ্যেই ঘর মোটামুটি খালি হয়ে গেল। শরাফতও উঠে চলে যেতে চাইল, কিন্তু ফারিজ তাকে আটকালো। আমিও তোর সাথে যাব, তবে যাওয়ার আগে কিছু কাজ আছে, সেরে আসছি। সে আলগোচে ঘরের ভেতরের রুমে প্রবেশ করলো। অনুরিমার রুম খুঁজতে খুব একটা বেগ পোহাতে হলো না। সে সোজা তার রুমে প্রবেশ করলো। রুমের মধ্যে যারা ছিল তারা দ্রুত বের হয়ে গেল ফারিজকে দেখে। অনুরিমা আচমকা ফারিজকে তার রুমে দেখে সে আঁতকে উঠল। লজ্জায় আর অস্বস্তিতে কাঁচুমাচু করছিল সে। ফারিজ অনুরিমার অস্বস্তি বুঝতে পারলেন, তবুও সামনে এগিয়ে এসে অনুরিমার মুখোমুখি বসলেন। কোনো ভনিতা ছাড়াই বলল, তোমার আমার বয়সের পার্থক্য প্রায় 9 বছরে। 15 বছরের একটা বাচ্চা মেয়ে বিয়ে করার কোনো ইচ্ছেই আমার ছিল না, না তোমার প্রতি আমার কোনো অনুভূতি ছিল, কিন্তু তাও তোমার আর আমার মাঝে একটা পবিত্র সম্পর্ক হয়ে গেছে আজ থেকে। তাই আমি যা বলবো তা মনোযোগ দিয়ে শুনবে। আমার স্ত্রী হতে গেলে প্রথমেই তোমাকে শিক্ষিত হতে হবে, সৎ, সাহসী হতে হবে, কারো ভয়ে নিজেকে গুটিয়ে নিবে না, সত্যি কথা বলতে কখনো ভয় পাবে না, যাই হয়ে যাক লক্ষ্য স্থির রাখবে। আমার এসব শর্ত যদি পালন করতে পারো তো তাহলে আমার স্ত্রী হিসেবে স্বীকৃতি পাবে, অন্যথায় আমি কোনো অশিক্ষিত মেয়েকে নিজের স্ত্রী রূপে গ্রহণ করব না। আসি। কথাগুলো বলে ফারিজ বের হয়ে যায়, কিন্তু কিয়ৎক্ষণ বাদে আবার ফিরে আসে। অনুরিমা এখনও আগের মতোই বসে আছে। ফারিজ এসেই আচমকা অনুরিমার কপালে একটা চুমু খেয়ে নিল, তারপর মুচকি এসে বলল, এটা আমার দেয়া প্রথম উপহার, যত্ন করে রেখো। আসি অনুকণা। অনুরিমা এখনও বাকরুদ্ধ হয়ে গেছে, কিন্তু সেও মুচকি মুচকি হাসছে। ফারিজের দেওয়া চুমুর জায়গায় হাত দিয়ে বসে আছে সে। এটা তার স্বামীর দেওয়া প্রথম ছোঁয়া, সে বিশেষ যত্ন করে রাখবে। এরকম একটা জামাইয়ের জন্য সে সব করতে রাজি। সে পড়বে, খুব পড়াশোনা করবে, তার যে এই জামাইকে অবশ্যই চাই। জানলার গ্রিল ধরে সে আড়াল থেকে ফারিজের গাড়ি যাওয়ার দিকে এক মনে তাকিয়ে আছে। বক্ষস্থল ভীষণ পুড়ছে তার সদ্য হওয়া জামাইয়ের জন্য। আর মনে তার মন বিড়বিড় করলো, কবে আসবেন আবার? আপনার জন্য কত দীর্ঘ রজনী অপেক্ষা করতে হবে আমায়। খুব কষ্ট হচ্ছে আমার উকিল সাহেব। প্রত্যুষের আলো ফুটতেই চোখ পিটপিট করে তাকায় অনুরিমা। নতুন সকাল, নবজীবনের সূচনা তার, কিন্তু সূচনা হয়েও শুরুটা তার বিবর্ণ। ফারিজ কড়াভাবেই তাকে হুঁশিয়ারি দিয়েছে, খেয়ালিপনা একদমই চলবে না, তাকে যে নিজেকে প্রমাণ করতে হবে, নতুবা বউ হওয়ার তার কোনো যোগ্যতাই থাকবে না। সে আগে চাইতেও তাকে কেউ শাসন করুক, বকুক, তাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করুক, তাকে সবসময় আগলে রাখুক, শত বিপদেও লড়াকুর মতো তাকে অভয় দিয়ে যাবে। হয়তো তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেছে। সত্যি তার জীবনে প্রত্যুষের আলো ফুটেছে, নতুন জীবনের সূচনার আলো। অনুরিমার মুখশ্রীতে তৃপ্তিদায়ক হাসির রেখা ফুটে উঠল। সে বইয়ের পাতায় চোখ বুলালো, কিন্তু স্বপ্ন দেখা যতটা সুন্দর, বাস্তবটা ততটাই কঠিন। আজকাল তার পড়া একদমই মুখস্থ হয় না। ভেতর থেকে হতাশার দীর্ঘশ্বাস ছাড়ে। কিভাবে পড়বে এত কিছু? গণিতে সে একদমই অপরিপক্ক। ইংলিশ তার কাছে ভিনদেশি ভাষার ফুসফাস বাক্য ছাড়া কিছুই না। বিরক্তিকর এই বিষয়গুলোই পড়তে হবে তাকে। কিছুক্ষণ বই উল্টে পাল্টে বইয়ের পাতা দেখে আবার রেখে দেয়। না, তাকে দিয়ে পড়াশোনা হবে না। উঠে দাঁড়ালো পড়ার টেবিল ছেড়ে, বিছানায় গড়াগড়ি খেয়ে গা এলিয়ে শুয়ে পড়ে। চোখের পাতায় রাজ্যের ঘুম, কিন্তু আচমকা কারো কড়া ধমকে ঘুম ছুটে গেল তার। নিদ্রা করে সে যাকে দেখলো তাতেই তার হুঁশ উবে গেল। পুরো শরীর তার থরথর করে কাঁপতে লাগলো। এভাবে ধরা খাবে বুঝতে পারেনি। নত মস্তকে দাঁড়িয়ে আছে অনুরিমা। ফারিস রক্তিম চোখে অনুরিমার দিকে তাকিয়ে আছে। চেয়ার টেনে একটাতে সে বসে অন্যটাতে অনুরিমাকে বসতে বলে। অনুরিমা ধীর পায়ে গিয়ে বসে তার পাশে। একবার চোখ তুলে তাকে দেখে আবার নিজের দৃষ্টি নিচের দিকে রাখে। ফারিস অনুরিমার কাণ্ড দেখছে আর মিটমিটি করে হাসছে। সে নিজের হাতে থাকা ব্যাগ থেকে কিছু জিনিসপত্র বের করলো। সেখানে ইয়া বড় বড় করে লেখা পড়ার রুটিন আর সাজেশন নিয়ে এসেছে সে। অনুরিমা আর চোখে দেখছে ফারিজের সব কাজকর্ম। ফারিজ সব কিছু সামনে রেখে বলল, এবার থেকে রুটিন মাফিক পড়াশোনা করবে,
আমি সারাদিন তোমাদের বাড়িতেই থাকবো এবার থেকে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমাকে প্রত্যেকটা কাজ আমি যেভাবে বলবো ঠিক সেইভাবেই করবে। আজ থেকেই তোমার রুটিন মাফিক পড়াশোনা শুরু। অনির্মা কিছু বলতে গিয়েও বলতে পারেনি। ফারিসকে সে আজকাল ভীষণ ভয় পায়। ফারিস আপতিকে ডাকলো। আপতি এসে ফারিসকে সালাম দিল। ফারিস সালাম দিয়েই বলল, যাও, আমাদের দুজনের জন্য নাস্তা নিয়ে আসো। আর আসার সময় তোমার আপুর জন্য এক জগ পানি নিয়ে আসবে। আপতি অতর্কিত বলল, এক ঝক পানি কেন? কারণ তোমার আপুর আজকে ঘন ঘন পানি তৃষ্ণা পাবে তাই। আপতি ভ্রু কুঁচকে রাখলো ফারিজের কথা শুনে। তার কথার মর্মার্থ না বুঝে ফের বলল, এত তৃষ্ণা কেন লাগবে আপুর? আপু কি আজ মাটি কাটবে নাকি যে এত পানি খেতে হবে? তার থেকেও কঠিন কাজ করবে আজকে সে পড়বে। যেহেতু আজ শুক্রবার, বন্ধের দিন, তাই সকাল 10টার আগে সে পড়ার টেবিল ছেড়ে উঠতে পারবে না। এটা শুনে অরুণিমা আতকে উঠল। এতক্ষণ সে কিভাবে পড়বে? এটা তার জামাই নাকি টিচার? আপতি বোনের মুখশ্রী দেখে খিলখিল করে হেসে উঠল। অরুণিমা তা দেখে চোখ টাঙালো। কত বড় অসভ্য, বেয়াদব! বোনের এহেন বিপদে কেউ হাসে? সকালের বেলা গড়িয়ে যখন ঘড়ির কাঁটা 9টার জানান দিচ্ছে, হঠাৎ ফারিজের মুঠোফোনে কর্কশ শব্দে ধ্বনিত হতে লাগলো। সে নিশ্চুপে কল রিসিভ করতেই ওপাশ থেকে কারো ঠাট্টা স্বরে বলা কথা শুনল। কিরে, বিবাহিত সিঙ্গেল, দিনকাল কেমন যাচ্ছে? ফারিজ নির্বিঘ্নে বলে উঠল, আলহামদুলিল্লাহ, ভালোই। শরাফত কিঞ্চি হেসে উঠল। আবারও টিপ্পনি মেরে বলল, বিশ্বাস কর, তোর জন্য আমার খুব কষ্ট হয়। বিয়ে না করলেই পারতি এখন। এভাবে বউ থাকতেও একা একা ঘুমাতে হতো না। আহা বেচারা। ফারিজ আশেপাশে একবার চোখ বুলালো। অনিমা এখন তার পাশে নেই, তাই কিছুটা নেশাতুর হয়ে ক্ষীণ স্বরে শরাফতের প্রত্যুত্তরে বলল, শুধু নিজের কথা ভাবলে হবে? নিজের জীবনসঙ্গীর কথা ভাবতে হবে না? যাকে নিয়ে পথ চলবো তার সব কিছুর প্রতি খেয়াল রাখা একজন স্বামী হিসেবে আমার নৈতিক দায়িত্ব। তার শারীরিক, মানসিক সব অবস্থা সম্পর্কে আমাকে আগে জানতে হবে। তাকে আগে যোগ্য করে তুলতে হবে যাতে ভবিষ্যৎ সুন্দর হয়ে ওঠে আমাদের। সবচেয়ে বড় কথা, অনুর এখন কিশোরী বয়স, ওর বাড়ন্ত শরীর। এই বয়সের মেয়েদের মন চঞ্চলতায় ভরপুর। ওরা প্রচুর আবেগী থাকে। সংসার, স্বামী, দায়িত্ব ওর কাঁধে চাপিয়ে দিয়ে আমি ওর কিশোরী মনটাকে বিষিয়ে দিতে চাই না। ও আগে আমাকে ভালোভাবে জানুক। আমিও স্ত্রী হিসেবে নয়, আগে ওকে প্রেমিকা হিসেবে চাই। তাছাড়া অল্প বয়সে ওকে স্ত্রী হিসেবে গ্রহণ করে তাকে অকালে হারাতে চাই না। খেয়াল করলেই দেখতে পাবি আমাদের মা বোনেরা 30-এর পর থেকে কেমন শারীরিকভাবে অসুস্থ থাকে। তখন থেকেই মেয়েদের হাড় ক্ষয় শুরু হয়ে যায়। 40-এর পর তো এদের অবস্থা আরও খারাপ হয়ে যায়। সব সময় ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, মাথা ব্যথা, জরায়ু সমস্যা সহ আরও নানাবিধ সমস্যা লেগেই থাকে। অপরিকল্পিত গর্ভধারণ আর অনিয়ন্ত্রিত শারীরিক সম্পর্ক, যার জন্য একজন মেয়ের শারীরিক ও মানসিক বিপর্যয়ের কারণ। আমাদের সমাজে মেয়েরা নিজেদের ব্যক্তিগত সমস্যা নিয়ে খুব কমই কথা বলে, যার কারণে এই সমস্যাগুলো মারাত্মক প্রভাব ফেলে একজন নারীর জীবনে। অল্প বয়সে বাচ্চা জন্মদান করতে গিয়ে বেশিরভাগ মায়েরা রক্তশূন্যতা, পুষ্টিহীনতা, খিঁচুনি, অ্যাজমা, হাঁপানির মতো জটিল রোগেও আক্রান্ত হয়। তাই আমি চাই আমার অর্ধাঙ্গী আগে শারীরিক, মানসিকভাবে আমার যোগ্য হয়ে গড়ে উঠুক। ততদিন নিজেকে নিয়ন্ত্রণ রাখা মুশকিল হলেও অসম্ভব নয়। বিয়ে করেছি আসলে নিজের অধিকার বোধ ফলাতে নয়, বরং সামাজিক স্বীকৃতির জন্যই করেছি, যাতে অনুরিমাকে নিয়ে বাজে কোনো কটূক্তি কেউ না করতে পারে। কেউ তাকে দূর থেকে দেখেও যেন মাথা নিচু করে রাখে, সেজন্যই বিয়ে করেছি। আমি চাই আমার অনু মাথা উঁচু করে বাঁচুক। শরাফত মুঠোফোনের ওপাশে দীর্ঘশ্বাস ছাড়ল। বাপরে, কত কিছু ভেবে রেখেছিস তুই। আমি আসলে এতটা গভীরভাবে কখনো ভাবিনি। যাই হোক, বিয়ে করলে সর্বোচ্চ চেষ্টা করব নিজের বউটাকে শারীরিক মানসিকভাবে তৃপ্ত রাখার জন্য।
নয়তো স্বামী হিসেবে নিজেকে বড্ড অপরাধী মনে হবে। ধন্যবাদ বন্ধু, অসাধারণ কথাগুলো বলার জন্যই। নয়তো আমরা ভুলেই যাই নারীদেরও একটা মন আছে। আচ্ছা এখন রাখি দোস্ত, ডিউটির সময় হয়ে গেছে। ফারিস তার মুঠোফোন পুরে নেয় পকেটে, তারপর অনুরিমাকে ডাক দেয়। এ মেয়ে 10 মিনিটের বেশি সময় হয়েছে বাইরে গিয়েছে, আর আসার খবর নেই। আজকে প্রথম দিন হিসেবে তাকে একটু বেশি চাপে রেখেছিল বোধহয়, তাই হয়তো এই মেয়ে পগার পার হয়েছে। কিন্তু তার হাতেও কোনো অপশান নেই। হাতে গুনে গুনে 65 দিন সময় আছে টেস্ট পরীক্ষার। ফারিস বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো। অনুরিমাকে খোঁজার জন্য উঠে উদ্যত হলো। ফারিস সারা বাড়ি খুঁজেও অনুরিমাকে পেল না। অস্থিরতায় দিক বিদিক শূন্য হয়ে গেল। তার বাচ্চা বউটা কোথায় হারিয়ে গেল? জমিলা, জায়েদা, নিসুব রান্নাঘরের সামনে বসে আছে। তারা নিজেরাও জানে না তাদের বদমেয়ে কোথায় গেছে। হয়তো কোথাও লুকিয়েছে, নয়তো কারো বাড়িতে গিয়েছে। এছাড়া আর কোথায় যাবে সে? আপনি শুকনো মুখে বসে আছে। তার বোন তেমন একটা কারো বাড়িতে যায় না, হয়তো আশেপাশেই আছে। সে বাইরে শৌচাগারে গিয়ে ভালো করে দেখলো। পুকুর ঘাটে কয়েকবার করে দেখা হয়ে গিয়েছে তার, কিন্তু না, সেখানে তার বোনের ঠিকাটাও নেই। সে অন্য কিছু ভাবলো। তার বোন আবার রাস্তায় যায়নি তো? সলিল কিংবা অন্য কারোর খপ্পরে পড়েনি তো? ফারিসকে গিয়ে বলতে সে নিজের অস্থির হয়ে উঠল। এই মেয়ের এত সময় তো বাইরে থাকার কথা নয়। তার আবার বিপদ হয়নি তো? সে মনস্থির করতে পারছে না কি করবে। তাই ঠিক করলো শরাফাতকে কল দেবে। কিন্তু আবার ভাবলো ব্যাপারটা বড্ড বেমানান। আগে সে ভালো করে দেখবে। জমিলাকে বাড়ির আশেপাশে ভালো করে দেখতে বলল। পাশের বাড়িতে পাঠালো, আপতিকে রাস্তায় পাঠালো দেখার জন্য। সে এবার পুরো বাড়ির প্রতিটি কোনায় কোনায় তন্ন করে দেখবে। অনুরিমার স্বামীর ডাকার শব্দ পেয়েও চুপ করে গুটিসুটি মেরে রুমের কর্নারে লুকিয়ে আছে। মনে মনে দোয়া পড়ছে তার নির্দয় জামাই কখন যাবে বাড়ি থেকে। সেই সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত টানা 3 ঘন্টা তাকে পড়ার টেবিলে বসিয়ে রেখেছিল। এভাবে কেউ পড়ায়? তার টিচারও তো এত নির্দয় নয়। সে ভালোভাবে নিজেকে লুকিয়ে নিয়েছে। আজ আর সে এখানে বের হবেই না। ফারিস এপাশ ওপাশ করে যখন পেল না, তখন রুমে এসে বিছানায় গা এলিয়ে বসে পড়ল। নিজের মুঠোফোন বের করে শরাফতকে কল দিয়ে দীর্ঘশ্বাস টেনে বলল, দোস্ত, নিহা কোথায় রে? মেয়েটাকে সকাল থেকে কল দিলাম, আমার কলটাই রিসিভ করলো না। আমি আসলে বড্ড ভুল করে ফেলেছি। অনুরিমার মতো গেয়েও একটা মেয়েকে বিয়ে করে। মেয়েটার কোনো গুণই নাই, পড়াশোনা তো পারেই না, আর না কোনো কাজ। ভাবছি নিহাকেই বিয়ে করে নেই। কি বলিস? আচ্ছা তুই নিহাকে বলিস আমাকে কল দিতে। ওর সাথে প্রতিদিন কথা না বললে ভালো লাগে না। ফারিস কথা শেষ করে মুঠোফোনটা আবার পকেটে পুরে রুমের ভেতরে একবার ভালো করে চোখ বুলিয়ে বের হয়ে যায়। অনুরিমা এখনও ঠায় বসে আছে। নিজের স্বামীর মুখে তাকে অপছন্দের কারণগুলো শুনে সে স্তব্ধ হয়ে যায়। সত্যি তার মধ্যে কোনো গুণ নেই? সে এতটাই অকর্মা? অনুরিমা অধর আঁকড়ে নিজের চাপাকার না আটকায়। চোখের জল মুছে রুমের কর্নার থেকে বেরিয়ে আসে। আগের মতো পড়ার টেবিলে গিয়ে বসে। ফারিস অনুরিমাকে দেখে চমকালো না, বরং চুপচাপ তার কাণ্ড দেখছিল। কিন্তু বোনকে পড়ার টেবিলে দেখে ভীষণভাবে চমকালো। অক্ষি যুগল বড় বড় করে বোনের দিকে চেয়ে আছে সে। কপিত কণ্ঠে বলল, সত্যি করে বল, তুই এতক্ষণ কোথায় ছিলি? তোকে আমরা সারা গ্রাম খুঁজতেছি। আম্মা দাদুও কত দুশ্চিন্তায় পড়ে গেছে তোকে নিয়ে। অনুরিমা আপতির কথায় কর্ণপাত করল না, না চোখ তুলে চাইল। সে নিশ্চুপ বইয়ের পাতায় দৃষ্টি দিয়ে বসে আছে। আপতি বোনের এমন নিশ্চুপতা দেখে যার পর নাই অবাক। তার বোন এত ভালো হয়ে গেল কখন? ফারিস অনুরিমার নির্লিপ্ততা দেখে না দেখার ভান করে অনুরিমার তীক্ষ্ণ দৃষ্টিতে একবার ভালো করে পরখ করে বলল, আমরা আজকে দাওয়াতে যাব। তুমি বরং বই রেখে এখন গিয়ে তৈরি হয়ে নাও। আমি একটু বাইরে যাচ্ছি, ঘন্টাখানেকের মধ্যে আমি ফিরে আসব। এটা বলে সে বাইরে চলে গেল। কিয়ৎক্ষণ পর আবার ফিরে আসে। শোনো অনুকণা, শাড়ি পরবে না কিন্তু, গাউন পরে মাথায় হিজাব বাঁধলেই হবে, বুঝতে পেরেছ? অনুরিমার কোনো ভাবাবেগ নেই। সে হ্যাঁ না কিছুই প্রত্যুত্তর করল না। তার মনের কোণে বিষাদের ছায়া। তার স্বামী তাকে পছন্দই করে না। সে তো কোনো কাজেরই না, অকর্মার ঠিকই। তাকে পছন্দ হবেই বা কেন? ফারিস চলে গেছে অনেকক্ষণ। সে গোসল করে বিছানার মধ্যে কাপড় ছড়িয়ে রেখেছে। কোনটা পরবে এখনও মনস্থির করতে পারেনি। ঘন্টা পেরিয়েছে অনেক আগেই, কিন্তু ফারিস আসার নামগন্ধ নেই। অনুরিমার কষ্টগুলো যেন দ্বিগুণ বেড়ে গেল। সে হালকা বেগুনি রঙের গায়ে জড়িয়ে বসে আছে। সাজগোজ করেনি ইচ্ছে করেই।
বক্ষস্থলে তীব্র ব্যথা নিয়ে নিশ্চুপ প্রহর গুনছে ফারিজের জন্য। ফারিজ ঘন্টা দুয়েক পরে এসে অনুরিমাকে বলল, চলো, অনেক দেরি হয়ে গিয়েছে। হাতে তার অনেকগুলো শপিং ব্যাগ। অনুরিমা আর চোখে দেখে বোঝার চেষ্টা করলো এখানে কি হতে পারে। জিজ্ঞেস করতে গিয়েও আর করলো না। বাইকের পেছনে নিশ্চুপ বসে পড়ল। ফারিজ নিজ মনে দুইয়ে দুইয়ে চার মিলালো। অদর কোণে তার বক্র হাসি ফুটে উঠল। অস্পষ্ট মুখে বলে উঠল,